কথাগুলো বলে আমি মুচকি হাসলাম। আমি ট্রে থেকে 1 কাপ চা নিয়ে চাচি আম্মার সামনে গিয়ে দাঁড়ালাম। আপনি যদি মনে করে থাকেন আমাকে অপমান করে পার পেয়ে যাবেন, তাহলে আপনার ধারণাটা ভুল। আমার প্রতিটা জিনিস খুঁটিয়ে দেখার অভিজ্ঞতা আছে। আমি চাটা নিয়ে চাচি আম্মার দিকে নিয়ে বললাম, নেন চাচি আম্মা। ও সরি আন্টি, আপনার মেয়ের হাতে চাটা একটু খেয়ে দেখেন তা কেমন হয়েছে। উনি ঠাস করে দাঁড়িয়ে রাগে ফোঁস-ফোঁস করতে করতে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বললেন, ছোট, তোর সামনে বাইরে একটা মেয়ে আমাদের এতগুলো কথা শোনালো, আর তুই কিছুই বললি না? বসে বসে তামাশা দেখছিস? আমি ঘাড় ঘুরিয়ে শাশুড়ি মায়ের দিকে তাকালাম। ওনার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা বিদ্যমান। আর কেউ খেয়াল না করলে আমি ঠিকই খেয়াল করেছি। শাশুড়ি মা দাঁড়াতে দাঁড়াতে বলল, এখানে তোমার আর পূর্ণার মাঝে কথা হচ্ছে, আমি কেন থার্ড পার্সন হয়ে তোমাদের কথার মাঝে ঢুকবো আপা? বলে উনি ফুলকলিকে ডাকতে ডাকতে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। চাচি আম্মা আমার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে নাতাশার উদ্দেশ্যে বললেন, এত অপমান সহ্য করে এখানে আর থাকা যায় না। তুই এখনো বসে আছিস কেন? ওঠ। আজ তোর বাপের কাছে যদি না বলেছি আর তার ভাতিজার বউয়ের অপমান, তাহলে আমার নামও নীলাশা না। চল। নাতাশা বসা থেকে উঠতে উঠতে এই দিক সেই দিক তাকিয়ে বলল, মাম্মি, তাহরিমা কোথায়? ওর কাছ থেকে বিদায় নিয়ে যাব তো। চাচি আম্মা ওর হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে গেল। ওরা যাওয়ার পর আমি নাতাশাকে কপি করে বললাম, মাম্মি মাম্মি তাহরিম কোথায়? ওর কাছ থেকে বিদায় নিয়ে যাব তো। এ নেকা ষষ্ঠী। ওফ ভাবিজান, পুরো ফাটিয়ে ফেলেছ। তোমার তো ওইটা মুখ না আস্তা বুলেট। বলে আমরা দুজন হেসে হাই ফাইভ করে পেছনে তাকাতেই দেখি তাহরিম বুকের উপর 2 হাত গুজে ভ্রু বাঁকা করে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি আর তানজিম দুজন দুজনের দিকে তাকিয়ে ভ্রু উঁচু করে ইশারায় জিজ্ঞেস করলাম, কি? আবার দুজনই এসে ঠোঁট উল্টে সামনে তাকালাম। তাহরিম এগিয়ে এসে আমাদের দুজনের দিকে তাকিয়ে চারদিক গোল করে একবার রাউন্ড দিয়ে বলল, আর কি কি করার বাকি আছে আপনাদের? এক পাগলের জ্বালায় এতদিন এমনিতেই হাফ পাগল ছিলাম। এখন মনে হচ্ছে আমার নিজেরই পাবনা মানসিক হসপিটালে কেবিন বুক করা লাগবে, কারণ আমার পুরো পাগল হতে বেশি সময় বাকি নেই। বলেই হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে চলে গেল। এত রাতে তোমার ভাই কোন বউয়ের সাথে দেখা করতে গেল বাইরে? আমার কথায় তানজিম হু হা করে হেসে বলল, কুশন ভাইয়ের সাথে গেছে। কুশন ভাই বাইরে দাঁড়িয়ে। ওহ কিন্তু এখন তো ডিনার টাইম। আরে এসে যাবে, দেখলে না একটা 3/4 প্যান্ট আর টি শার্ট পরে গেল। মেবি ফাইল আনতে গেছে। ভাবিজান অনেক ক্ষুদে লেগেছে, টেবিলে খাওয়া দাও না। আমি অবাক হয়ে বললাম, আমি? তা নয় তো কি, তুমি না বাড়ির বড় বউ, আর আমার কিউট সুইট ভাবিজান। আচ্ছা তবে একা কত হবে না, আমি আর ফুলকলি হেল্প করছি। লেটস গো। বলে তানজিম রান্নাঘরের দিকে যেতে যেতে ফুলকলিকে ডাকতে লাগলো, কিন্তু মেয়েটা বোধহয় শাশুড়ি মায়ের কাছে তাই আর আসতে পারছে না। তাই আমি তানজিমের পেছন পেছন গিয়ে বললাম, ফুল মনে হয় শাশুড়ি মায়ের কাছে, চলো আমরা দুজনেই টেবিলে খাবার সাজাই। ওকে ডিয়ার ভাবিজান। একে একে সব খাবার রেখে বললাম, তুমি ওয়েট করো, আমি বাবা আর শাশুড়ি মাকে ডেকে নিয়ে আসছি। খাবার সাজাতে সাজাতেই দেখেছিলাম বাবা অফিস থেকে এসে গেছে, হয়তো ফ্রেশ হয়েছে। আমি ওনাদের রুমের সামনে গিয়ে দরজায় টোকা দিলাম। ভেতর থেকে আওয়াজ এলো, কে? বাবা আমি। আয় ভিতরে আয়। আমি ভেতরে ঢুকে দেখি শাশুড়ি মা বই পড়ছেন আর বাবা ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াচ্ছেন। মা বাবা টেবিলে খাবার সাজিয়েছে, চলো খেতে চলো। ঠিক আছে, তুই যা, আমি আসছি। আমি চলে আসতে নিলেই শাশুড়ি মা বইয়ের দিকে দৃষ্টি রেখেই বলল, তাহরিমের বাবা, তুমি নিচে যাও, পূর্ণার সাথে আমার কিছু কথা আছে। মায়ের গম্ভীর কণ্ঠে বলা কথা আমার হৃৎপিণ্ড নাড়িয়ে দিতে যথেষ্ট ছিল। আমি কাপা কাপা পায়ে পেছনে তাকালাম। কেন জানি শাশুড়ি মাকে দেখলে ভীষণ নার্ভাস লাগে আমার। বাবা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে গেলেন। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম, না জানি এখন আবার কি বলে। টেনশনে আমার হাত পা অসাড় হয়ে আসছে। মনে মনে বিপদের দোয়া পড়তে লাগলাম। ওখানে দাঁড়িয়ে কি করছো? এদিকে এসো, বসো আমার পাশে। শাশুড়ি মায়ের কথা কর্ণগোচর হওয়ায় আমি গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম ওনার দিকে। কি হলো, বসো। ভয় পাচ্ছ আমাকে? আমি মাথা নাড়িয়ে না বললাম। ওনার থেকে কয়েক ইঞ্চি দূরত্ব রেখে বসলাম আমি। আমি মাথা নিচু করে বসে আছি, উনি আমার দিকে তাকিয়ে আছে, যা আমি মাথা নিচু করেও বুঝতে পারছি। নার্ভাস, ভীষণ নার্ভাস লাগছে। উনি এক পলক আমার দিকে তাকিয়ে উঠে আলমারির
উম, কাছে গেলেন, ওটা খুলে কিছু একটা বের করে আবার লাগিয়ে আমার পাশে এসে বসলেন। উনি আমার হাত জোড়া উম, একটা জোড়া বালা পরাতে পরাতে বললেন, এটা তালুকদার পরিবারের বড় বউদের জন্য। আমার শাশুড়ি এটা আমাকে দিয়েছে, আমি তোমাকে দিলাম। তুমি এটা সযত্নে আগলে রেখে তোমার বড় সন্তানকে দেবে। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওনার দিকে। বেশ গম্ভীর চরিত্রের উনি, মেয়েরা এত গম্ভীর হয় আগে কখনো দেখিনি। উনি আমাকে একটা মেরুন রঙের শাড়ি দিয়ে বললেন, কাল তোমাদের জন্য একটা ছোটোখাটো ঘরোয়া আয়োজন হবে, এটা পরবে। আর মার্কেট থেকে যে শাড়িগুলো এনেছি সেগুলো পরে ইচ্ছে হলে পরবে, কেমন? আর সাথে 3 পিস আর টপসও আছে, যা ইচ্ছে হয় পরবে। এসবে আমার কোনো আপত্তি নেই, তবে সব যেন শালীনতার ভেতরে হয়। আমি ঘাড় নাড়িয়ে বললাম, ঠিক আছে। উনি কিছু একটা চিন্তা করে বললেন, আমি তোমার কি হই? আমি চকিত নজরে তাকালাম ওনার দিকে। উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে। আমি কি বলবো তাই ভেবে পাচ্ছিলাম না, তাই আমতা আমতা করে বললাম, শাশুড়ি মা। হুম, আমি তোমার শাশুড়ি মা। পৃথিবীতে মায়ের জায়গা অন্য কাউকে দেওয়া যায় না, আর দিতে পারেও না কেউ। আমি কখনো তোমার মায়ের জায়গা নিতে পারবো না, তবে মায়ের মতো। তবে শাশুড়ি মা না ডেকে শুধু মা ডাকলে খুশি হব। তাহারিমা তানজিম যেমন আমার ছেলে, তেমন তুমিও আমার মেয়ে। তাই যে কোনো প্রয়োজনে, যে কোনো বিপদে, কোনো কনফিউশন মোমেন্টে তুমি আমার সাথে শেয়ার করতে পারো। জানো তো, মায়েদের কাছে সকল সমস্যার সমাধান থাকে। ওনার কথা শুনে আমার চোখ ছলছল করে উঠলো। মায়েরা বুঝি এমনই হয়, কত সুন্দর করে প্রতিটা জিনিস বোঝায় তারা। আমাকে তো কখনো কেউ এইভাবে কোনো জিনিস বোঝায়নি, কারণ আমার তো মাই নেই। আর শোনো মেয়ে, আমাকে যতটা গম্ভীর মনে হচ্ছে, আমি ততটাও গম্ভীর নই। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেই দিনই ভীষণভাবে ভালো লেগেছিল। দুরন্ত সাহসী তুমি, আর অন্যায়ের প্রতিবাদ করতে জানো। আই লাইক ইট। শোনো, কখনো একা একা থেকে বোরিং লাগলে আমার কাছে চলে আসবে, দুইজনে মিলে অনেক গল্প করব, কেমন? আমি মুচকি হেসে ছলছল চোখে ওনার দিকে তাকালাম। উনি হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। ভীষণ ইচ্ছে হচ্ছে ওনাকে একটু জড়িয়ে ধরতে, ওনার গায়ের গন্ধটা কেমন তা জানতে। কখনো মায়ের গায়ের গন্ধ কেমন তা জানা হয়নি। আজ অবাধ্য বোন তা জানার জন্য প্রচণ্ড অস্থির হয়ে উঠেছে। আচ্ছা, জড়িয়ে ধরলে কি খুব বেশি খারাপ হয়ে যাবে? হোক কিছু না খারাপ, তবু একবার জড়িয়ে ধরি। তাই হুট করেই দুই হাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরলাম ওনাকে। প্রথমে একটু অবাক হলেও পরবর্তীতে মুচকি হেসে আমার মাথায় একটা চুমু খেয়ে হাত বুলিয়ে দিতে লাগলো। আমি ওনার বুকে হাত রেখে চুপটি করে রইলাম। চোখ থেকে নেমে আসে অবাধ শ্রাবণ। 5-6 মিনিট এভাবে থাকার পর উনি আমাকে সোজা করে বসালেন। আমি এখনো চোখ বন্ধ করেই আছি। ইচ্ছে করছে না চোখ খুলতে। যদি চোখ খুললেই এটা স্বপ্ন হয়ে ভেঙে যায়, তখন উনি আমার দুগাল ধরে পানিগুলো মুছে দিয়ে বলল, এই বোকা মেয়ে, এভাবে কেউ কাঁদে? তুমি না স্ট্রং গার্ল। মন খারাপ হলে অবশ্যই মায়ের সাথে শেয়ার করবে, কেমন? এখন চলো তো দেখি, খাবার মনে হয় সব ঠান্ডা হয়ে গেছে। বলেই আবার কপালে একটা চুমু দিয়ে উঠে দাঁড়ালো। আমিও চোখ খুলে চোখের পানিগুলো মুছতে মুছতে উঠে দাঁড়ালাম। উনি যেতে যেতে পেছনে তাকিয়ে চোখ রাঙিয়ে বললেন, আসো না কেন? আমি মুচকি হেসে ওনার পেছন পেছন যেতে লাগলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে খেয়াল করলাম সবাই খাবার রেখে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি টেবিলে গিয়ে বাবার পাশে দাঁড়ালাম। মাও দাঁড়ালো। দাঁড়িয়ে আছো কেন? বসো। না মা, আপনি বসেন, আমি বরং সার্ভ করি। দরকার নেই, যার যারটা শেষে নিয়ে নেবে। তুমি বসো, আমিও বসবো। এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে সবার খাবার দেখার দরকার নেই। মায়ের কড়া ধমক। আমি চট জলদি বাবার পাশে বসে পড়লাম। আমার এক পাশে বাবা, আরেক পাশে তানজিম, তানজিমের পাশে তাহরিম, আর তার পাশের চেয়ার খালি। বাবার আরেক পাশে মা। খাওয়া দাওয়া শেষ করে আমি, তানজিম, বাবা বসে গল্প করছিলাম। মা আর তাহরিম রুমে চলে গেছে। গল্প করা শেষ করতে করতে রাত প্রায় 11টা। যে যার রুমে চলে গেল। আমি দোতলায় উঠে আমার রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আমার চক্ষু চড়ক গাছ। উনি 4 হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে, তাও বিছানায় হাফ দখল করে। যদিও হতো সাইডের হাফ, তাও না, উনি দখল করে আছে মাঝখানের হাফ। দেখছো কাজ, ঘরে যে একটা জলজ্যান্ত বউ আছে সেই খেয়াল কি ওনার আছে? কিভাবে 4 হাত পা 4 দেশে দিয়ে দিব্যি ঘুমিয়ে আছে সে? আমি ওনার কাছে গিয়ে দাঁড়ালাম। এই শুনছেন, এই শুনছেন, ডাকছি তো, উঠেন। উনি খানিকটা নড়ে চড়ে উঠলেন। আমি উপায় না পেয়ে এক আঙুল দিয়ে ওনার বাহুতে ধাক্কা দিলাম। এই, হুম। আমি ঘুমাবো কোথায়?
উনি ঘুমের ঘোরেই বললেন, কেন এখানে আমার পাশে? তাহলে সরেন আপনি, অর্ধেক জায়গা তো আপনিই দখল করে বসে আছেন। হাফ আমার হাফ তোমার। তোমার হাফে তুমি ঘুমাও, আমাকে ডিস্টার্ব করবে না তো। আর এখন মেজাজটা খারাপ হচ্ছে খুব, ভালোই ভালো বলছি সরেন, না হলে কিন্তু ধাক্কা মারবো। উনি কোনো কথা বলে না। এবার আমি ঝুঁকে ওনার বাহুতে ধাক্কা দিতেই খানিকটা সরে গেল, বাট উনি ঘুমের ঘোরে সরতে সরতে ঠাস করে বিছানা থেকে পড়লো। আর আমি বেচারি কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটা ঘটে গেল। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। উনি ব্যথা পেয়ে লাফ দিয়ে উঠে বসলেন। এই তুমি আমাকে ধাক্কা মারলে কেন? আমি মুখ চেপে হেসে বললাম, আমি কোথায় ধাক্কা দিলাম, আপনিই তো পড়ে গেলেন। উনি রেগে আমার দিকে এগোতে এগোতে বললেন, ইউ ইডিয়েট! ধাক্কা দিয়ে বলছে ধাক্কা দেয়নি। ধাক্কা না দিলে আমি পড়লাম কিভাবে? ভূতে এসে ফেলে দিয়েছে আমাকে। আমি সিরিয়াস হয়ে বললাম, হতেও পারে, অসম্ভব তো কিছুই না। ভাইয়ের সাথে ভাইয়ের রেষারেষি থাকবে, এটাই কি স্বাভাবিক নয়? বলে দাঁত কেলিয়ে হেসে কাঁথা মুড়ি দিয়ে ঠাস করে শুয়ে পড়লাম। প্রায় কয়েক সেকেন্ড পরে উনি পুরো কথাটার মানে বুঝতে পেরে বিছানায় উঠে কাঁথাটা ধরে টান দিয়ে বলল, এই কি বললে তুমি? ভূত আমার ভাই হয়? আমি কাঁথা শক্ত হাতে ধরে আছি। কিছুক্ষণ পর যখন ওনার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, তখন কাঁথাটা একটু ফাঁক করে আশেপাশে তাকাতেই দেখি উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে। সাথে সাথেই আমি কাঁথা নিচে নামিয়ে ফেলি। হঠাৎ উনি বললেন, তুমি যদি বুনো ওল হও, আমিও বাঘ হাতে তুল। একদম সব বাদরামি ছুড়িয়ে ফেলবো, ফাজিল মেয়ে। রাত তখন একটা কি দুটো, চোখে ঘুম নেই, মাথা ভর্তি টেনশন। মেয়েটাকে যে এত বড় একটা দায়িত্ব দিলাম, ও কি করতে পারবে? ভীষণ রিস্কের কাজ তো। ওকে দায়িত্ব দিয়ে ভুল করলাম না তো? এতক্ষণে তো কাজটা করে ফেলার কথা। এখনো ফোন করছে না কেন? আমিও তো ফোন দিতে পারছি না, যদি বিপদ হয়। ইস, কেন যে ওকে দিতে গেলাম, তার চেয়ে বরং আমিই করতাম। বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছি আর চিন্তা হচ্ছে। হঠাৎ বালিশের তলা থেকে ফোনটা ভাইব্রেট মোডে বেজে উঠলো। আমি তড়িঘড়ি করে উঠে ফোনটা রিসিভ করে বেলকনিতে চলে গেলাম। হ্যালো, ইলু, কই তুই? ও মেবি কিছু চিবোতে চিবোতে বললো, কেন বাসায়? তুই বাসায় মানে কি? যা কাজ দিয়েছিলাম পুরোটা করতে পেরেছিস তো? হ্যাঁ রে বাবা, করেছি। ইনফ্যাক্ট ফাইটটাও রেডি, বাট তোকে দেবো কিনা ভাবছি। আমার ব্রো আপনা আপনি কুঁচকে গেল। বলে কি এই মেয়ে? তিলে তিলে যেই প্রমাণগুলো জোগাড় করলাম তা তো ফাইলের মধ্যেই আছে। এটা হাত থেকে চলে যাওয়া মানে বিশাল লস। মাথা ঠিক আছে তোর? কি আবল তাবল বকছিস তুই? ও কিছু একটা চিবুতে চিবুতে বলল। ট্রিট দে, না হলে পাবি না ফায়ার। তুই এমন তার ছেঁড়া কেন? সব কিছুতেই ট্রিট ট্রিট করছিস তুই। তোরে আঙ্কেল আন্টি কিছু খাওয়ায় না? খাওয়াই তো, বাট তোর টাকায় যেন আলাদা স্বাদ পাই, সেই স্বাদ। বলেই খিলখিল করে হেসে উঠল। প্রাণ খোলা সেই হাসি, অগাধ সরল মেয়েটা। আমি মুচকি হাসলাম। ঠিক আছে আসিস, কালকে তোকে ট্রিট দেবো নে। ওকে বান্তুপি, লাভ ইউ সো মাচ। লাভু? হোয়াট ইজ লাভু? আরে লাভ ইউ, আরে লাভ ইউকে সংক্ষিপ্ত করে লাভু, লাভ বলে। এটাও জানি না, অশিক্ষিত। অশিক্ষিত মানে? আমি অশিক্ষিত? এটা আমি কখন বললাম? বেশি কথা বলিস তুই, ব্যাপক মহিলা। ফোন রাখ। এই কি বলি তুই? আমি বেয়াদ্দব? হ্যালো হ্যালো। ফোন কান থেকে নামিয়ে দেখি ও ফোনটা কেটে দিয়েছে। ফোনটা দোলনার উপর রেখে ঝুঁকে রেলিংয়ের উপর বসে দেয়ালে হেলান দিলাম। একটু 19-20 হলেই দোতলা থেকে ঠাস করে পড়বে, এটা নিশ্চিত। না মরলেও হাত পা আর আস্ত থাকবে না। আর ভাগ্য খারাপ থাকলে সোজা উপরের টিকিটটাও পেয়ে যেতে পারি। আমি একটু নিচের দিকে ঝুঁকে দেখার চেষ্টা করলাম, আসলে নিচে আছেটা কি। হঠাৎ দরজার দিক থেকে কেউ আমার নাম নিয়ে চিৎকার করতেই আমার অন্তরাত্মা কেঁপে উঠলো যেন। এই মাঝরাতে হঠাৎ এমন চিৎকারে কে না ভয় পাবে? তাল সামলাতে না পেরে পাটা পিছলে বাইরে পড়ে যেতেই আমি বাইরের দিকে ঝুঁকে গেলাম। ইনফ্যাক্ট পড়ে যাব আমি, হঠাৎ এক জোড়া হাত এসে আটকে দিল আমায়। আমি চোখ বন্ধ করে দোয়া পড়ছি। হঠাৎ হ্যাচকা টানে আমাকে বেলকনির ভেতরে নিচে ফেলে দিল। পড়তে পড়তে বেঁচেছি। আমি তখনও চোখ মুখ কুঁচকে দোয়া পড়ছি। হঠাৎ মনে হলো গালটা আমার জ্বলে উঠল। কোনো শক্ত হাতের দাবাং মার্কা থাপ্পড়ে। আমি খানিকটা পাশে ঝুঁকে গেলাম। থাপ্পড়ে রেশ কাটিয়ে উঠে গালে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। এখন আমার কি কষ্ট পাওয়া উচিত নাকি অবাক হওয়া উচিত সেটা বুঝতে পারছি না, তাই চেষ্টা করছি দুই এক্সপ্রেশনের প্রদর্শন করার। আমি কাঁদো কাঁদো মুখ করে অবাক দৃষ্টিতে গালে হাত দিয়ে তাকিয়ে আছি আমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। ভীষণ অস্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস আনা নেওয়া করছেন।
ওনার বুকের ধুকপুকানি আমি কয়েক ইঞ্চি দূর থেকেও স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা, উনি কি কোনো কারণে ভয় পেয়েছেন? মিফতাহুল পূর্ণা, সুইসাইড অ্যাটেম্প্ট করার এত শখ? আমাকেই বলতে পারতে, আমি নিজেই তোমাকে বাজারের সেরা বিষ কিংবা মোটা দড়ি এনে দিতাম। এই মাঝরাতে এসব নাটকের মানে কি? দাঁতে দাঁত চেপে কথাটা বললেন। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার দিকে। এই রাত দুপুরে কি হাবিজাবি কথা বলছেন? আমি কেন অযথা সুইসাইড করতে যাব? কাঁদো কাঁদো গলায় বললাম, আপনি আমার মারলেন কেন? আর কি হাবিজাবি কথা বলছেন? আমি কেন সুইসাইড খাইতে যাব? তাহলে এই এত রাতে তুমি বেলকুনির রেলিংয়ের ওপর ঝুলে করছিলে কি? ভূতের সাথে আড্ডা দিচ্ছিলে? আমি আমতা আমতা করে বললাম, আড্ডা দিব কেন? ঘুম পাচ্ছিল না, তাই তারা গুনতে এসেছি। তোমাকে এখন ওই গালে আরেকটা থাপ্পড় দিতে ইচ্ছে করছে আমার, ইডিয়েট। আমি রেগে গাল থেকে হাত সরিয়ে বললাম, আমার গালটা কি রিলিফের মাল পেয়েছেন, নাকি সরকার কর্তৃক প্রদত্ত সরকারি সম্পদ যে যখন ইচ্ছে ঠুস ঠাস করে থাপ্পড় মারবেন? এই সরেন তো সরেন, আমি ঘুমাবো। বলেই গটগট পায়ে রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর উনি এসে আমার পাশে বসে বসলেন। বেশি ব্যথা করছে গাল? আমি ঘুরে অপর পাশ ফিরে শুলাম। নিজে মেরে এখন আদিক্ষেতা দেখাচ্ছে, বলবো না আমি কথা। আমাকে পাশ ফিরে শুতে দেখি উনি আমার দিকে গিয়ে বললেন, আচ্ছা বাবা, সরি। আমি আসলে হঠাৎ ওভাবে তোমাকে দেখে মাথা ঠিক ছিল না, তাই রেগে গিয়েছিলাম। আমি আবার অপর পাশ ফিরে শুলাম। বাছাধন যত কিছুই করো না কেন, আমি তোমার সাথে কথা বলবো না, মানে বলবো না। এই পূর্ণ, শোনো না। কি সুন্দর ডাক, তবুও বলছি না। আচ্ছা ঠিক আছে, কি করতে হবে বলো, আমি করব। তাও এমন বিহেভ করো না প্লিজ। আমি পিটপিট করে চোখ খুললাম। মৃদু সবুজ রঙের লাইটের আলোতে ওনার চেহারাটা দেখে কেন জানি ভীষণ মায়া হলো, তাই উঠে বসলাম। আমি যা বলবো তাই করবেন তো? হুম, ঠিক আছে। আমি কোলের উপরে বালিশ নিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বসে বললাম, কানে ধরেন। আমার কথা শুনে উনি দুপা পিছিয়ে গেলেন। হোয়াট? আমি কানে ধরবো? বেশি না, মাত্র 50 বার কানে ধরে উঠবোস করতে হবে। আমি তাহরিম তালুকদার ধরবো কানে? নো, নেভার, কভি নেই। ওকে, গুড নাইট। বলে যেই না শুতে যাব, উনি কিছু একটা ভেবে বললেন, ঠিক আছে, করছি, কিন্তু এতগুলো না। আচ্ছা যান 30 বার, অ্যাটলিস্ট 20 বার তো করেন। ন্যূনতম ডিসকাউন্টের এর চেয়ে তো আর কম পারবো না, সরি। উনি আমতা আমতা করে বললেন। বলে ওকে, করছি। কানে হাত দিয়ে উঠবস করতে লাগলো, আর আমি গালে হাত দিয়ে বসে বসে সেই বিখ্যাত দৃশ্য উপভোগ করছি। বাট বোঝ এবার এই পূর্ণাকে থাপ্পড় মারার ফল। তুই জামাইয়ের মতো থাক, মারতে কেন যাবি? জামাই বলে কি 7 খুন মাফ নাকি? ইটের বদলে ইট নাই বা দিতে পারি, বাট পাটকেল তো দেয়াই যায়। হোয়াটা দৃশ্য ভাই রে ভাই! মন্ত্রী তাহরিম তালুকদার নাকি বউয়ের কথায় কান ধরে উঠবোস করছে, ভাবা যায়। ওনার ভক্তগণ দেখলে তো চোখ খুলে বেরিয়ে আসবে। মনে মনে কথাটা ভেবে মুখ টিপে হাসলাম। উনি আমার দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে উঠবোস করছে। বেচারাকে দেখে ভীষণ মায়া হলো, তাই 10 বারের মতোই হতেই বললাম, আচ্ছা ঠিক আছে যান, আর করতে হবে না, মাফ করে দিলাম। পরবর্তীতে যেন এমন আর না করেন কোনোদিনও। অনেক রাত হয়েছে, এবার যান ঘুমিয়ে পড়েন। বলেই শুয়ে পড়লাম। উনিও আমার পাশে চুপচাপ শুয়ে পড়লেন, কোনো কথা বললেন না। আমি ওনার দিকে ফিরে মাথার নিচে হাত দিয়ে শুলাম। এই শুনছেন, আপনি কি রেগে আছেন? কথা বলছেন না কেন? উনি সোজা হয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে, কোনো নড়চড় নেই। আমি আধশোয়া হয়ে ওনার উপর ঝুঁকে নাকের কাছে আঙুল দিয়ে বোঝার চেষ্টা করছি, আসলে কানে ধরার কষ্টে হার্ট অ্যাটাক করে আবার মরে টরে যায়নি তো। হঠাৎ উনি আমার হাত ধরে নিজের দিকে টান দেয়, আমি সোজা আমার মাথাটা গিয়ে ঠেকলো ওনার বুকে। আমি চমকে উঠলাম। উঠতে নিব, উনি এক হাতিয়ে চেপে ধরে চোখ বন্ধ করে আছেন। কি হলো এটা? ছাড়ুন আমায়। যেভাবে আছো চুপচাপ সেভাবেই থাকো। ওঠার চেষ্টা করবে না, আর নড়চড় করবে না। সোজা বেলকুনিতে নিয়ে গিয়ে ঢিল মেরে ফেলে দিব, একদম উপরের টিকিট পেয়ে যাবে। সো চুপ করে থাকো আর আমাকে ঘুমোতে দাও। বলে 2 হাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলাম। আমি কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটা ঘটে গেল। আমি ব্যাককলের মতো শুধু তাকিয়েই রইলাম। শুভ সকাল বউজান। সকালে সূর্যের আলোটা চোখে পড়তেই ঘুমটা হালকা হয়ে গেল। চোখ বন্ধ থাকতেই মনে হচ্ছে কানের কাছে ধকধক আওয়াজটা বেশ তীব্র গতিতে চলছে। কিসের আওয়াজ সেটা ঠাউর করতে পারছি না আমি। খানিকটা নড়ে চড়ে উঠলাম। পিট পিট করে চোখ খুলে বোঝার চেষ্টা করছি আমার অবস্থান।
হঠাৎ কারো ঘুমো ঘুমো কণ্ঠে সকালের শুভেচ্ছা কর্ণগোচর হওয়া মাত্র মাথা উঁচু করে তাকালাম তার দিকে। সকালের প্রথম মিষ্টি আলো ওনার চোখে মুখে পড়ছে, মুখে লেগে আছে অসম্ভব মিষ্টি হাসি। শুধু ঘুম থেকে ওঠার জন্য ফর্সা মুখ আর চোখ খানিকটা ফুলে গেছে। খোঁচা খোঁচা দাড়িতে ভীষণ মায়াবী লাগছে তার মুখটা।